আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি আমাদের গাজীপুর জেলার সিটি কর্পোরেশনের মধ্যে শালনা গ্রামে। তো এইখানে একটা সুন্দর ডেয়ারি খামার গড়ে উঠেছে 2011 সালে। 4টি গরু দিয়ে শুরু, আজকে এই খামারে 22টা গরু। চলুন আমরা খামারটা ঘুরে ঘুরে দেখি। এবং আমার পাশে দাঁড়িয়ে আছেন রফিক ভাই, সাথে তার ছেলে সাইফুল, হ্যাঁ, পাশে সাইফুলের ওয়াইফ এবং ওই পাশে সাইফুলের আম্মাও আছে। আমরা মোটামুটি সবার সাথে কথা বলবো। এবং আমাদের ডাক্তার জহিরুল ইসলাম, যার হাত দিয়ে এই খামারটি গড়ে উঠেছে এবং এই খামারে তিনি অনেকবার এসেছেন পরামর্শ দিতে। আমরা আজকে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। বন্ধুরা, আমরা শুরু করছি রফিক ভাইকে দিয়ে। রফিক ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আসসালামু আলাইকুম। আপনি খামার করার আগে কি করতেন? আগে ওই ব্যবসা করতাম আর কি, কি ব্যবসা করতেন? মুরগির ব্যবসা করতাম। মুরগির ব্যবসা? জি, সেই ব্যবসাটা কেমন ছিল? ভালো, সেটাও আছে। এখন আমি স্যারের উদ্যোগে আছে, প্রায় 7-8 বছর ধরে স্যারের উদ্যোগে, স্যারের পরামর্শতে আমি এই গরুর খামারটা দিছি। আমার ওই ব্যবসাটাও আছে, আমার এই ব্যবসাটাও আছে। মুরগি মানে যে ব্রয়লার মুরগি করেন? না না, আপনার লাল মুরগি আর হলো আপনার ওই সাদা লেয়ার মুরগিটা, লাল মুরগিটা। এই যে গরুর খামারটা করেছেন, আমরা গরুর খামারের গল্পটা শুনতে চাই। কেন গরুর খামারটা করলেন? এই স্যারের উদ্যোগে করছি আমি। ব্যবসার ফাঁকে ফাঁকে ওই এটা এখানে সবাই আমরা, আমার ফ্যামিলি সহ, আমার ওয়াইফ, আমার ছেলের বউ, আমার ছেলে, আমরা সবাই মিলে এই স্যারের উদ্যোগে আমরা এই সাথে এই খামারটা করে নিতেছি। আস্তে আস্তে করে আমি মানে এটা মোটামুটি লাভবান আছি আর কি। জি, সাইফুল ভাই, আপনারা এই যে খামারটা করলেন, আপনি সারাদিন খামারে কি কি করেন কোন তো? সারাদিন খামারে স্যারের পরামর্শ মতো খাবারগুলা পরিমাণ মতো, তারপর কাঁচা ঘাস এগুলো পরিমাণ মতো দেই। আর কোনো সমস্যা হলে স্যারকে জানাই, স্যারের পরামর্শ মতো মানে চিকিৎসা করি। স্যারের তখন মানে এই 2বার আসছিল, তারপরে এরপরে স্যারের কথা মতো মানে ফোনে ফোনেই ট্রিটমেন্ট নিই। অন্য কোনো ডাক্তারের কোনো পরামর্শ কেউ নিই না। আর স্যারে যেভাবে বলে আর কি ওইভাবেই করি। আচ্ছা, এই খামার করে আপনারা পারিবারিকভাবে কতটুকু সচ্ছলতা এসেছে? আল্লাহর মতন অনেক অনেক ভালো ছিল। আগে বেকার ছিলাম। 20-22টা গরু বিক্রি করছি এ পর্যন্ত, 20-22টা গরু বিক্রি করছি সার গরু স্যারের উদ্যোগে। হ্যাঁ, 20-22টা গরু বিক্রি করছি, এখনো আছে বিক্রি করার মতো আমার। আপনার এখানে দেখলাম সুন্দর একটা ষাঁড়, আপনি কি প্রতি বছর এরকম ষাঁড় রাখেন? বছরে আমার 1-2 করে থাকে প্রতি বছরে। গত বছর একটা বিক্রি করছিলাম স্যার, একবার কম দামে বিক্রি করতে বলছিলাম আমি 3.5 লাখ টাকা। আর এর আগের বছর একটা বিক্রি করছিলাম স্যার, ওই যে আপনি যেটা দেখেছিলেন হলো আপনার 5 লাখ টাকা। ওই যে আগের যে আপনি যেটা দেখে গেছিলেন স্যার, ওটা করছিলাম 5 লাখ টাকা। এই বছর যে ষাঁড় আছে, এর বডি ওয়েট কেমন আছে বলতে পারবেন? এটা মোটামুটি এখনো আপনার মোটামুটি আমার একটা আইডিয়া আছে, আপনার পুরা গরুটা আপনার 28 থেকে 30 মণ হবে। আর এমনি আপনার খালি মাংসটা হবে আপনার 18 থেকে 20 মণ, খালি মাংসটা। এটা কি জাতের গরু বলতে পারেন? এই যাত্রা তো আমি বলতে পারলাম না। এটা কি আপনার খামারের গরু নাকি কিনা গরু? আমি এটা ছোটো থাকতে কিনে আনছি আর কি, এনে আমি আস্তে আস্তে বড় করছি। আপনার খামারে কত বছর ধরে লালন পালন করছেন? কোনটা? এটা এটা আপনার এই 2 বছর। জি। আচ্ছা, এই যে আপনার ফ্রিজিয়ান গরুগুলো করছেন, এই গরু তো দুধ হয় কেমন বলতে পারেন? এলে আপনার দুধ হয় আপনার প্রত্যেকটা, আমার যেটি গরু আছে প্রতিটা গরু আপনার 20 থেকে 25 কেজি, 28 কেজি, 30 কেজি পর্যন্ত আছে। আচ্ছা, আপনার কি এই যে গরুর গাভী বা বাছুর বিক্রি করেন? বাছুর আমি এমনি ছোটো বাছুর বিক্রি করি না, ছোটো বাছুরগুলো আমি রেখে দিই। আস্তে আস্তে যেগুলো যে আপনার সার গরুগুলো হয় এগুলো একটু বড় হইলে আমি তখন বিক্রি করি। হ্যাঁ, কিন্তু ছোটো আমি কোনোটা বিক্রি করি না। আচ্ছা, এই খামারে কি আপনারা বাপ ছেলে দুজনে কাজ করেন নাকি বৌমা আপনার ওয়াইফ? আমি পুরা ফ্যামিলি, আমি আর কি আমার ছেলে, আমার এই ওয়াইফ, আমার ছেলের বউ, আমরা 4 জনই কাজ করি। আমরা বাইরের কোনো লোক নেই। আমরা একটু আপনার ছেলের মানে বৌমার সাথে একটু কথা বলি। আচ্ছা, হ্যাঁ, আপনার নামটা কি? আপনার নামটা শুনি না। সোনিয়া। সোনিয়া। বৌমা, যেহেতু রফিক ভাইয়ের বৌমা মানে আমাদেরও বৌমা। আপনি এই খামারে কি কি করেন কোন তো? গরুর খাবার দেই, এগুলো পরিষ্কার করে রাখি, তারপরে গায়ে পানাই, এগুলাই করি আর কি। আচ্ছা, ধরেন এই যে গরুর দুধ টুধ নেয় মানুষ, আশেপাশে মানুষ, তারা দুধ খেয়ে কি বলে বলেন তো? অনেক ভালো বলে, অনেক সুস্বাদু।
না দুধ তো সুস্বাদু হয়, তারপরে আর কি যে এদের দুধ ভালো, পানি দেয় না বা ভেজাল দেয় না এরকম কিছু বলে কিনা? না, অনেক ভালো বলে। আচ্ছা, এই যে গরুর খামার করা আসলে এটা কেমন লাগে বলেন? খুব ভালো লাগে। যেমন কেমন কেন ভালো লাগে? ভালো লাগে যেগুলা যত্ন করি করি এমনি আর কি ভালোই লাগে। এই খামার নিয়ে আপনাদের কোনো প্ল্যানিং ট্যানিং আছে কিনা, যে এরকম এই করবো সেই করবো? মানুষ তো অনেক কিছু স্বপ্ন দেখে। অনেক বড় করবো, আস্তে আস্তে অনেক বড় করবো। আচ্ছা, আমি একটু আপনার শাশুড়ির সাথে একটু কথা বলি। আসলে এই যে খামারটি যিনি গড়ে তুলেছেন, যার হাতের পরশে, তিনি হচ্ছেন আমাদের এই শিপালি আপা, যার নাম এই খামারটা মূলত শিপালি আপা আর হচ্ছে তার মেয়ে আবিদা, এদের নামেই আর কি খামারটার নাম। তাই ভাবি, এই যে আপনি দীর্ঘদিন ধরে সংসারের কাজকর্ম করেন, তাই না, মুরগির খামার করেন এবং ডেয়ারি খামার করেন, সব কিছু মিলে সারা দিন আপনি তো কাজ করেন, এই কাজ করতে কেমন লাগে? ভালোই লাগে। কীভাবে ভালো লাগে বলেন তো? কিভাবে কাম কাম করি, কামের ভালোই লাগে। সারাদিন কী কী কাজ করতে হয়? গরুর কাম করার লাগে, রান্ধন লাগে, তারপরে গাই পানার লাগে, এগুলাই। স্যার, আপনি এই খামারটাকে যদি মূল্যায়ন করতে বলে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আমি একসময় গাজীপুর সদরে চাকরি করেছি, লাইফ স্টক অফিসার ছিলাম। 2011 সালের দিকে হবে, তাই না? ওনার বাড়িতে আসছিলাম। তারপর থেকে আজকে 2021, 10 বছর। তখন তার 3-4টা গরু ছিল, দেশি গরু বা একটু উন্নত সংকর জাতের গরু ছিল। বলেছিলাম যে এই গরুগুলো পাললে লাভ হবে না, ভালো গরু পালতে হবে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা আসলে এত বড় ঘর ছিল না, এখানে একটা মাটির ঘর ছিল এবং এটা এতটাই ভঙ্গুর ছিল যে ঘর চাল ভাঙা পড়ে যেতে পারে। এবং আমার খেয়াল আছে যে একদিন রাত্রিবেলা আমি আসছিলাম, গরুর একটা মিল্ক ফিভার হয়েছিল, সেটা এমন অবস্থা যে গাবি পড়ে যাচ্ছে, আমার চাল উপরে যেতে পারে ভেঙে, তারপরে উনি চাল ধরে রাখছিল উপরে, তাই না? যাতে চালটা আমাদের শরীরে না পড়ে যায়। এবং মাটির ঘর ছিল, মাটির চারি ছিল। সেই যে আমি পরে বলছি যে আপনি পরিশ্রম করেন, সেই গরু সেদিনই ভালো হয়েছিল। আপনি পরিশ্রম করেন, একদিন অনেক বড় হবেন, এই ঘরটা থাকবে না, আরও বড় ঘর হবে। তার এখন পাকা ঘর হয়েছে। এখানে দেখেন তার 20টা-21টা গরু আছে, দুধের গাবি, এবং তার ষাঁড় গরু আছে। প্রতি বছরই তিনি 3-4টা গরু ঘরে বিক্রি করে, একটা বা 2টা। যেমন গতবার বলেছেন যে তিনি 3.5 লাখ টাকা একটা গরু বিক্রি করেছে, আগের বার 5 লাখ টাকা বিক্রি করেছে। এরকম বড় গরু তৈরি করে। এখন যেরকম একটা গরু আছে, এই গরুটার দাম হয়তো আগামী ঈদে অনেক টাকা। আমি আসলে প্রচুর পরিশ্রম করতে হবে। এই যে আমার ডান পাশে দেখছেন শেফালি ভাবিকে, সাইফুলের মা, আর এই যে ভাই রফিক, আর এই পাশে সাইফুল। সে যখন আমার কাছে যায় একদম ছোট ছিল, ঘোরাফেরা করতো। আর তারপরে সে যখন এত কমিটেড, আমি বলছি তুমি পরিশ্রম করতে পারবা, এটি হলো সম্পদ। পরিশ্রম আর জ্ঞান, এই দুইটা হলো। আমাদের লোকজন ঘুরে টাকার পিছনে, ব্যাংকের লোন না হলে কেউ সাহায্য করবে, সেটা খামার করবে, এটা কখনোই প্রয়োজন নাই। যদি সে শ্রম দিতে পারে আর যদি সে তার জ্ঞান থাকে, এই দুইটা হলে আস্তে আস্তে অল্প পুঁজির থেকে অনেক কিছু হতে পারে। এগুলি উদাহরণ হলো সাইফুল, তার ওয়াইফ দেখেন এখানে। তারপর সে খামার যখন শুরু করে তখন থেকে দেখা গেছে যে তার উত্তর উন্নতি শুরু হয়। এবং সে এত পরিশ্রম করতো, আমি যখনই আসতাম, অনেক 5-7 বার তার বাড়িতে আমি আসছি, এবং ঝড় বৃষ্টির মধ্যে আসছে, এখানে রাস্তা ছিল না, সেই রোডে মোটরসাইকেল রেখে আমি কাদার মধ্যে এইরকম লাল মাটি দেওয়া, জুতা কাপড় সব শেষ হইতো, তারপরে সে আমাকে নিয়ে আসতো এখানে। এরকম করে আসছি আমি তার বাড়িতে। সেটা তাকে যেটা আমি অ্যাডভাইস করি যে এই যে আজকে দেখছেন 4টা গরুর থেকে আজকে যে উন্নতি, এটার মূল উদ্দেশ্য এটা হচ্ছে তিনি কিন্তু গরু নিজে তৈরি করছেন, হাট বাজারের উপর নির্ভর করেন। যে বীজ দিয়েছে, ভালো বাছুর হয়েছে, এবং যতবারই তার এই সমস্যা হয়েছে সে আমাকে ফোনে কথা বলেছে, আমি তাকে ট্রেনিং করিয়েছি। আমি যখন এখানে ছিলাম অফিসে করিয়েছি, এবং পরবর্তীতে ফুল টাইম সে আমার সঙ্গে কমিউনিকেট করে। রাতের বেলা, দিনে যখনই সমস্যা হয় মেসেজ দিয়ে রাখে, আমি তাকে জানি। কারণ এইভাবে তৈরি করেছি আমি হাজার হাজার ফার্মার, শুধু সাইফুল আর বা এই যা দেখছেন এরকম 1-2টা নয়, এটা আপনি অগণিত মানুষ। আমি দেখেছি যে আমার ভিতরে আর একটা লাইফস্টাইল ডিপার্টমেন্ট আছে, আর একটা স্বপ্নের জগৎ আছে, যেটাতে আমি প্রতিনিয়ত, যেখানে আমি ঘুরে বেড়াই। আমার খেয়াল আছে যে আমি যখন আসছি, উনি আমাকে অনেক টাকা পয়সা দেওয়ার চেষ্টা করেছে। আমি বলছি তোমার এত কিছু প্রয়োজন নেই, তোমার এই ওষুধের যা টাকা এটা নিয়ে দিলেই হবে। এবং আমি সবসময় আশীর্বাদ করেছি, তাদেরকে সহযোগিতা করেছি। সৃষ্টি তারাই করেছে, কিন্তু আমি তাদের ভিতর থেকে যে লুকায়িত স্বপ্নটা সেটা বের করে নিয়ে আসছি। এবং এটা দেখাতে হয় মানুষকে, স্বপ্ন দেখানো এবং স্বপ্নকে বাস্তবায়ন করার পিছনে কিন্তু মেন্টর প্রয়োজন হয়। আমি এরকম অনেক হাজার হাজার সাইফুল ইসলাম তৈরি করেছি, আমার খুবই ভালো লাগে এই জিনিসটা। এবং আজকে তার খামারে যে উন্নতিটার প্রধান কারণ হচ্ছে আমি এখানে যতক্ষণ ছিলাম, 3 বছর আগে আমি গাজীপুর সদর তো চলে গিয়েছি, এবং গত 3 বছরে কি তুমি কোনো সময় হাসপাতালে গিয়েছ?
গত 3 বছরে আমি কখনো হাসপাতালে যাই নাই। আমি যত পরামর্শ দরকার ছিল আপনার সাথে আমি হ্যাঁ, যোগাযোগ করছি। কারণ তার প্রয়োজন নাই এই জন্যই, কারণ সে জানে যে জানে সে কিন্তু অনুদানের পিছনে দৌড়ায় না, সে ব্যাংকের পিছনে দৌড়ায় না। কারণ হচ্ছে তার অনুদান হলো তার গাবি, তার ইনসেন্টিভ হলো তার বাছুর, এবং যে দুধগুলো আসে সেটা হলো তার মানে উন্নতির সিঁড়ি। কাজেই এইটা আপনার বোঝার বিষয়, যে যারা এটা বুঝতে পারে তারা ভালো করতে পারবে। এই ওরা যারা সংসার করছে আজকে, যে দেখেন আমার পাশে ডানে বামে যারা আছেন, তাদের যে এই আনন্দ, তারা আমি সবসময় খোঁজখবর নেই, বিভিন্ন সময় ফোন দেয়, হয়তো খুব শর্ট কথা বলি, আমার কাছে কথা বলার সিস্টেমও শর্ট, জানেনি। এই 4টা গরুর মাটির ঘর থেকে আজকে এখানে 20টা গরুর ঘর হয়েছে। সামনে এই গরুর খামার করে সে 35 লক্ষ টাকা দিয়ে পাশে জমি কিনেছে, দেখছেন, সেখানে ঘর তৈরি করতেছে এবং সেখানে বড় খামার করবে। সে তার স্বপ্ন হলো সামনে 100 গরু করা, সেই ধরনের একটা টার্গেট নিয়ে সে আগাচ্ছে। আজকে আমি 20 থেকে 21,000-এর কাছাকাছি প্রায় আমার উদ্যোক্তা আছে। আমি দেখেছি যে সারা বাংলাদেশে আমি যেখানেই যাই, সেখানে যে কোনো মুহূর্তে যদি আমি বলি যে আমি এই জায়গায় দাঁড়াবো, বা এখান থেকে বা যে কোনো ডিস্ট্রিক্টে, দেখা যাবে সেখানে আমার কিছু উদ্যোক্তা এসে হাজির হয়েছে এবং তাদের সঙ্গে আমি কথা বলি। এই যে মানসিক শান্তি, এটা অন্য কোনো কাজ করে পাওয়া যাবে না, এবং এটাকে আমি আজকে ধরে রাখতে চাই। আমরা আসছে দেখছেন কতগুলো ডাব নিয়ে আসছে, তার যে অর্থনৈতিক সমৃদ্ধি সেটা কিন্তু অনেক। প্রতি মাসে হয়তো গড়ে 1 লক্ষ টাকা ইনকাম করে, বা তার চেয়ে বেশি হতে পারে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সে গরুগুলার স্বাস্থ্য দেখছেন। আমি বলেছি যে সাইফুল, তুমি গরুকে একটু সীমিত খাবার দিও। সে বলে স্যার একটু বেশি খাওয়াইলে গরুর স্বাস্থ্য একটু ভালো থাকে। এই জন্য তাকে আমি যারা ঘাস দিয়েছি, 1 বিঘা জমিতে যারা ঘাস চাষ করেছে, ওটা দিয়ে তার মোটামুটি চাহিদা পূরণ হচ্ছে, সামনে আরও বাড়াবে। এবং তাকে আমি খাদ্যের ফর্মুলেশন দিয়েছি, কিভাবে খাবার কম খরচে কিভাবে বেশি উৎপাদন হবে, এবং বাছুরগুলি কিভাবে তার বড় হবে, গাভীগুলি কিভাবে কনসিভ হবে, এই সব বিষয়গুলি আমি কম্প্রিহেন্সিভ, মানে যে কোনো সমস্যা তাকে আমি সমাধান করে দিই। তা আমি আশা করি এই যে এই স্বপ্নগুলো আস্তে আস্তে যে বাস্তবায়ন হয়, এই স্বপ্নের বাস্তবায়নে আমার সমৃদ্ধি, এবং আমি এটাকেই ভালোবাসি। আপনাদের ধন্যবাদ। রফিক ভাইয়ের কথা শুনলেন, ভাবিও কথা বলছেন, বৌমা কথা বলছে, পাশাপাশি রফিক ভাইয়ের ছেলে সাইফুল সেও কথা বলেছে, এবং আমাদের ডাক্তার জহুরুল ইসলাম স্যার, যিনি এই খামারটা গড়ে ওঠার পিছনে তার পরামর্শ ছিল, যার দিক নির্দেশনা ছিল, যার দিক নির্দেশনা দিয়ে আজকে 4টা গরু থেকে এত সুন্দর একটা খামার হয়েছে, 22টা গরু হয়েছে। তারা প্রতি বছর এই খামার থেকে মানে 2011 সালে খামারটি শুরু, তারপর থেকে এই পর্যন্ত প্রায় 20-22টা গরু বিক্রি করেছে, পাশে 35 লাখ টাকার জমি কিনেছে, সুন্দর শেডটা করেছে। শেডটা চারিদিক দিয়ে কিন্তু আলো বাতাস, যে সব পাশ দিয়ে কিন্তু বাতাস আসছে এবং বেরোয় যাচ্ছে, চমৎকার সুন্দর পরিবেশ। এবং সবথেকে বড় ভালো কথা যে আজকের সাইফুল কিন্তু 22টা গরু নিয়ে আছে, হয়তো আর 4-5 বছর পরে এসে আমরা দেখবো এখানে শতাধিক গরু হয়ে গেছে। আমরা কিন্তু এরকম খামারই দেখতে চাই, আমরা এমন খামারই দেখতে চাই যে উপজেলায় যাবে প্রণোদনার জন্য নয়, যে উপজেলায় যাবে যে স্যার আসুন আমার বাড়িতে, আমি একটা সুন্দর খামার গড়ে তুলব, আপনি আমার খামার একটা ডিজাইন করে দেন, আমি কোথায় ঘাস চাষ করব, কোন মুখে ঘর করব, কিভাবে করব, আপনি আমাকে একটা টেকনোলজি দেন। আমি চাই যে আমাদের খামারিরা উপজেলায় যাবে টেকনোলজি নিতে, সেই টেকনোলজি নিয়ে সুন্দর একটা অত্যাধুনিক খামার গড়ে তুলবে, যে খামারে 10 জন 20 জন 50 জন মানুষের কর্মসংস্থান হবে। বন্ধুরা, আপনারা এই ভিডিওটা দেখার পরে হয়তো অনেকেই ডাক্তার জহুরুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমাদের ভিডিও ডিসক্রিপশনে কিন্তু তার মোবাইল নাম্বারটা লেখা থাকবে। আপনারা প্রতিদিন রাত 8টা থেকে 9টা বা 10টা, এই 2 ঘন্টা আপনারা কিন্তু তার মোবাইলে কথা বলতে পারবেন, এবং আপনারা খুব সংক্ষেপে, আপনারা যা জানতে চান বা যা কিছু বলতেন খুব সংক্ষেপে 1 মিনিটের ভিতরে কথা শেষ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।